আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এ প্রথমবার খেলতে এসে নোয়াখালী এক্সপ্রেস দল টানা ৪ ম্যাচ হেরে অর্থাৎ এক হালি ম্যাচ হেরেছে। তাতেও তাদের শিক্ষা হয়নি, যার কারণে এখন গুঞ্জন উঠেছে নোয়াখালী এক্সপ্রেস দল তারা ইংলিশ লিজেন্ডারি ক্রিকেটার নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচ খালেদ মাহমুদ সুজনের মেলায় হারিয়ে যাওয়া যমজ ভাই ৪১ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডার সামিত পাটেলকে তারা দলে বেরিয়েছে, এমন একটা গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে। এখন গুঞ্জনটা যদি সত্যি হয় সেটা খুবই ভয়াবহ হবে। তারপরেও যদি আমরা একটু সামিত পাটেলের রেকর্ড বই বা পরিসংখ্যানটা ঘেটে দেখি, বিপিএল এ ৩ আসর মিলে ৩০ ম্যাচ খেলে ৪৫৬ রান করেছে, ১৯ এভারেজ, ১১৭ স্ট্রাইক রেটে। ব্যাট হাতে তো দুর্ধর্ষভাবে ফেল করেছে। বল হাতে কিঞ্চিত ভালো করেছে, ২৪টা উইকেট শিকার করেছে। ইকোনমি রেটটা ৬ এর কম, ৫.৭৭ ইকোনমি রেটে বল করেছে। তাই বোলিং আপনি তাকে যদি সমালোচনা করেন না কেন, আপনার বিপিএল এ যে তার বোলিং রেকর্ডটা ৬ এর কম ইকোনমি রেট টি-টোয়েন্টিতে, সেটাকে আপনি অ্যাপ্রিশিয়েট করতে হবে। তবে সবশেষ যে বিপিএলটা খেলেছে 2024 সিলেট স্ট্রাইকার্সের হয়ে, সেই বছর কিন্তু একটা কন্ট্রোভার্সিতেও সে জড়িয়েছিল, সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করে পরবর্তীতে ক্ষমাও চেয়েছিল। সেই আসরে ৯ ম্যাচ খেলে ৬৮ রান করেছিল, ১৩ এভারেজ, ৯০ স্ট্রাইক রেটে। তার অ্যাজ ইউজুয়াল ব্যাটিং পারফরমেন্স যেটা বিপিএল এ করে সেটাই করেছে। বল হাতে 10টা উইকেট শিকার করেছিল, ৪.৬৮ ইকোনমি রেটে। বোলিংটা তার ভালো হয়েছিল 2024 বিপিএল এ। তারপর বিপিএল ছাড়া কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে কিন্তু তাকে দেখা যায়নি। সবশেষ সিপিএল এবং আইএল টি-টোয়েন্টি খেলেছে ওই 2024 বিপিএল এর আগের আসরে, অর্থাৎ 2023 সালে আইএল টি-টোয়েন্টি এবং সিপিএল এ খেলেছিল। পিএসএল এবং এলপিএল এ খেলেছিল সবশেষ 2022 সালে। বিগ ব্যাশে খেলেছে সবশেষ 2020 সালে। অর্থাৎ বিপিএল এর আগেই তার অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি লিগের দরজা বন্ধ হয়ে গেছে। 2020 সালে বিগ ব্যাশ, 2022 পিএসএল এবং এলপিএল পাকিস্তান এবং শ্রীলঙ্কায়, তারপর 2023 বন্ধ হয়ে গেছে আইএল টি-টোয়েন্টি, এবং আইএল টি-টোয়েন্টির প্রথম আসরে খেলেই তার দরজা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সিপিএল এর দরজা 2023 বন্ধ হয়ে গেছে। 2024 বিপিএল এর দরজা খুলেছিল, সেখানেও ব্যাট হাতে আসানোর পারফরমেন্স করতে পারেনি। সবশেষ এবছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে ডার্বিশায়ারের হয়ে 13টা ম্যাচ খেলেছে, যেখানে 13 ম্যাচ খেলে 218 রান করেছে, 21 এভারেজ, 124 স্ট্রাইক রেটে। বল হাতে 12টা উইকেট শিকার করেছে, 8.80 ইকোনমি রেটে। বল হাতে তো পারফর্ম করতে পারেনি, উইকেট পেলেও কিন্তু ইকোনমি রেটটা অনেক বেশি, 8 এর উপরে। আর ব্যাট হাতেও তেমন আহামরি পারফরমেন্স করেনি, 21 এভারেজ, 124 স্ট্রাইক রেট, এভারেজ একটা পারফরমেন্স। এই ধরনের পারফরমেন্স করার পর বিপিএল এ কেন যে তাকে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস ম্যানেজমেন্ট বা হেড কোচ খালেদ মাহমুদ সুজন, সেটা তারাই ভালো বলতে পারবে। আহ, অন্যদিকে খালেদ মাহমুদ সুজন লিজেন্ডারি একজন কোচ, বাংলাদেশের সবশেষ 3 আসরে বিপিএল এ কোচিং করিয়েছে দুর্দান্ত ঢাকা, ঢাকা ক্যাপিটালস, এখন নোয়াখালী এক্সপ্রেসকে। 3 আসরে 28টা ম্যাচে তার দল মাঠে নেমেছে, যেখানে 28 ম্যাচের মধ্যে মাত্র 4টা ম্যাচে জয়লাভ করেছে তার দল। 2024 বিপিএল এ দুর্দান্ত ঢাকার হেড কোচ ছিলেন তিনি। তার দল 12 ম্যাচ খেলে মাত্র একটাতে জয়লাভ করেছে, 11টাতে হেরে পয়েন্ট টেবিলের 7 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। গত আসরে ঢাকা ক্যাপিটালস দল, প্রথমবার খেলতে আসা দলটি, খালেদ মাহমুদ সুজনকে হেড কোচ হিসেবে নিয়েছিল। সুজনের কোচিং এ তার দল ঢাকা ক্যাপিটালস 12 ম্যাচে মাত্র 3টাতে জিতেছে, 9টাতে হেরে পয়েন্ট টেবিলের 6 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছে। বর্তমান নোয়াখালী এক্সপ্রেস প্রথমবার আসা দল, এই দলকেও ডুবাচ্ছে, 4 ম্যাচে 4টাতে হেরেছে। এখন আবার যদি সামিত পাটেলের বিষয়টা যদি গুঞ্জন না হয়, যদি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়, যতটুকু গুঞ্জন আছে আগামীকাল দলের সাথে জয়েন করার কথা মঙ্গলবারে। এখন এই সবকিছু মিলিয়ে এই খালেদ মাহমুদ সুজন যে নতুন নতুন দলগুলোকে আনছে এবং তাদেরকে ভাগিয়ে দিচ্ছে বিপিএল থেকে, কারণ যদি নোয়াখালী এক্সপ্রেস এই বছর ভালো পারফর্ম না করতে পারে, তাহলে নেক্সট বছর এই দলকে খুঁজেও পাওয়া যাবে না। কারণ যদি প্রথম আসরে তারা এভাবে বাজেভাবে ব্যর্থ হয়, এরকম দলগুলো কিন্তু পরবর্তীতে আমরা কিন্তু খুঁজে তাদেরকে পাই না। দুর্দান্ত ঢাকাও টিকে এক আসরে অংশগ্রহণ করার পর, ঢাকা ক্যাপিটালস যদিও গত আসরের পরে আসর টিকেছে, তবে ঢাকা ক্যাপিটালস দলের মধ্যে বিভিন্ন বড় বড় কোম্পানি, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর হাত থাকাতে হয়তোবা তারা টিকে গেছে গত বিপিএল এ বাজে পারফরমেন্সের পরও। তবে নোয়াখালী এক্সপ্রেস দল যেভাবে তারা এসেছে, তারা আদৌ এই পারফরমেন্সের পর ভবিষ্যতে বিপিএল এ থাকবে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর যদি থাকেও, তাদের প্রথম কাজ হবে খালেদ মাহমুদ সুজনকে ছাঁটাই করা। সম্ভব হলে এই আসর, যে চলমান আসরের মাঝখানে যদি তাকে ছাঁটাই করে, তারা তালহা জুবায়ের যে সহকারী কোচ আছে তাকে হেড কোচের দায়িত্বে বসিয়ে দেয়, তাহলে আমি মনে করি বেটার কিছু হতে পারে। খুলনা টাইগার্সের শেষ কয়েক আসরে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছে তালহা জুবায়ের, এখানে আহ, সে এসেছে খালেদ মাহমুদ সুজনের অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতে, যেখানে তার কিছুই করার নেই, সব সিদ্ধান্ত খালেদ মাহমুদ সুজনই নেয়। এবং টিম ম্যানেজমেন্টও কিন্তু আসলে সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে না তাদের দলের মধ্যে, যে কারণ শুধুমাত্র সুজনের কথাই যে বিদেশি প্লেয়ার সামিত পাটিলকে দলে ভিড়েছে বিষয়টা এরকম না, সেখানে কিন্তু
টিম ম্যানেজমেন্টেরও একটা দায়িত্ব অবশ্যই আছে। তারা প্রথম দিকে সৈকত আলীকে অধিনায়কত্ব দিয়েছে, তারপর হায়দার আলীকে অধিনায়কত্ব দিয়েছে। এখানে মোহাম্মদ নাবি সৌম্য সরকার অধিনায়কত্ব দেওয়ার সুযোগ ছিল, তারা অধিনায়কত্বের দায়িত্ব পায়নি। সবকিছু মিলে একটা হযবরল একটা দল গঠন করেছে খালেদ মাহমুদ সুজন এবং এই নোয়াখালী এক্সপ্রেস ম্যানেজমেন্ট। কুশাল মেন্ডিস, তারপর জনসন চার্লস কাউকে আনতে পারেনি, ব্যর্থ হয়েছে। এভাবে আসলে চলতে থাকলে নোয়াখালী এক্সপ্রেসের সামনে যে 6টি ম্যাচ আছে, সেই 6টি ম্যাচে তাদের আসলে ফাইট ব্যাক করাটা খুবই মুশকিল হয়ে যাবে, যে মাইন্ডসেট নিয়ে তারা এগুচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় এই বাকি 6 ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস কয়টা ম্যাচ জয়লাভ করবে? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।